গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আমরা আবারও আমাদের নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের বান্দরবান ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। এখন আমরা দেখছি বান্দরবান ভ্রমণের দ্বিতীয় পর্বের কিছু অংশ। দ্বিতীয় পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চেক করে নেবেন। আর আমাদের দ্বিতীয় পর্বটি পুরোটাই ছিল কিভাবে আমরা বান্দরবান থেকে থানচি গিয়েছি চাঁদের গাড়িতে করে। আমাদের বান্দরবান সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি চাঁদের গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য। চাঁদের গাড়ি সম্পর্কে সব তথ্য আপনাদেরকে দেয়া হলেও একটা তথ্য আপনাদেরকে জানানো হয়নি, সেটা হচ্ছে চাঁদের গাড়ির ভাড়া। আমরা বান্দরবান থেকে থানচি এবং থানচি থেকে বান্দরবান আসার জন্য ৮,৫০০ টাকা দিয়ে চাঁদের গাড়িটি ঠিক করি। আর আমরা এই গাড়িটি ঢাকা থেকেই বুকিং দিয়ে যাই। আমাদের চাঁদের গাড়ির পাইলটের নাম রাসেল, আর ওনার নাম্বার আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা বান্দরবন থেকে থানচি চলে এলাম বেলা ১টায়। ঢাকা থেকেই আমরা গাইড অভি ত্রিপুরার সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের ট্যুর গ্রুপের গাইড হিসেবে তাকে আমরা ঠিক করে ফেলি। তাহলে থানচিতে চাঁদের গাড়ি থেকে নেমে আমাদের প্রথম কাজ হলো আমাদের গাইডকে খুঁজে বের করা। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা গাইড অভি ত্রিপুরা এর মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি থানচি নৌকাঘাটের সামনে। এটার নাম হচ্ছে শহীদ ল্যান্স নায়ক হামিদুর রহমান গেট। এখান থেকে আমাদের হচ্ছে এখন লাইফ জ্যাকেট নিয়ে নৌকাতে উঠতে হবে। নৌকাতে উঠে আমরা চলে যাবো সরাসরি রেমাক্তি। পরেই দেখতে পাবেন আমাদের সাথে ভয়াবহ সাঙ্গু নদীর ট্রেন। পাহাড়ি নদী সাঙ্গু। এই সাঙ্গু নদীতে এক বিশেষ ধরনের ইঞ্জিন চালিত নৌকা চলে। এবার নৌকা ভাড়া নিয়ে কিছু তথ্য বলি। এই নৌকা থানচি থেকে রিমাক্তি পর্যন্ত যাওয়া আসার ভাড়া হচ্ছে ৩,৫০০ টাকা। যেহেতু আমি এখন যেতে পারছি না, তাই আমরা ঠিক করলাম রাতের বেলায় রিমাক্রিতে আমরা থাকবো। রাতের বেলায় রিমাক্রিতে থাকবো, সে কারণে নৌকাকে আমাদের এক্সট্রা ১,০০০ টাকা দিতে হবে, মানে মোট ৪,৫০০ টাকা নৌকা ভাড়া। একটি নৌকাতে সর্বোচ্চ ওঠা যায় ৫ জন। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবন জেলার একটি
মতো জায়গায় সেলফি তো তুলতেই হবে, তাই না? আসুন সেলফি দেখি আমরা। অনেক ভালো লাগতেছে। সারাদিন জার্নি আর চাঁদের গাড়িতে সাইকা চেহারা ঝলসাই গেছে, কথা বলারও এনার্জি পাইতেছি না। সাঙ্গুর দুপাশে দেখছি কোথাও পাহাড়ি বসতি, কোথাও বা নাম না জানা নানা বৃক্ষের ঝোপ। আরও দেখছি পাহাড়ে পাহাড়ে জমির ব্যস্ততা, নদীর জলে ঘর গৃহস্থলীর নিত্য নড়াচড়া এবং পাশের দোকানের খদ্দেরের অপেক্ষায় নিঃসঙ্গ দোকানি। দেখছি মাথার উপরে চেনা অচেনা পাখির উড়াউড়ি এবং নিচের জলের ভেতর শামুক ঝিনুক কুড়ানো আর মাছ ধরার জীবন ঘনিষ্ঠ আয়োজন। আরও দেখছি বিভিন্ন গন্তব্যে ছুটে চলা বৈঠা বা ইঞ্জিন নৌকার দাপুটে অস্থির সাঙ্গুর জল। সবচেয়ে সুন্দর জায়গা, যে থানচি দেখে নাই সে বান্দরবন দেখে নাই, যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই, কারণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবান। পাহাড়ের কোল বেয়ে এঁকে বেঁকে চলা এই নদী কোথাও বেশ চঞ্চল, কোথাও বা শান্ত। এই নদীটির আকৃতি সর্পিলাকার, অর্থাৎ সাপের মতো আঁকাবাঁকা। এত সুন্দর নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বান্দরবানকে নিজের হাতে সাজিয়েছে। 1860 সালে পার্বত্য চট্টগ্রামের গ্যাজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে
এই নদীর সাঙ্গু নাম দেন। বান্দরবনে সাঙ্গুর তীরবর্তী লোকজনের 90% হল মারমা জনগোষ্ঠী। জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এরা এই নদীটির উপরই নির্ভরশীল। এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে না মনে হয়, বাট এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। ছোট বড় এমন নানা ঝর্ণা আর ঝিরির পানি এসে মিলিত হয় এই সাঙ্গু নদীর পানিতে। 20 minutes later. আমরা এখন চলে আসছি পদ্মমুখের কাছাকাছি। জেনারেলি যারা হচ্ছে আমি এখন যাই তারা হচ্ছে অনেকেই পদ্মমুখ থেকে ট্রেকিং স্টার্ট করে। আমি এখন যাইতে পারি নাই, বা যাইতে পারলেও আমরা এখান থেকে স্টার্ট করতাম না, কারণ এখান থেকে প্রায় 8-9 ঘন্টা ট্রেকিং করা লাগে, যেটা রেমাক্রি দিয়ে গেলে 3-4 ঘন্টা 2-3 ঘন্টা কমে যায়, মানে 5 ঘন্টা ট্রেকিং করলেই হয়। এটা শেরপুর চিরচেনা পদ্মমুখ।
স্থানীয়দের কাছে জায়গাটি খুবই পবিত্র। সাঙ্গুর ভয়ঙ্কর খরস্রোতা বাঁক আর সৃষ্টির রহস্যে ঘেরা বড় বড় পাথরের দেখা মিলবে এখানে। প্রতি বছর পাথরের সাথে ধাক্কা খেয়ে অনেক লোকের প্রাণ হারায়, তাই এই অঞ্চলের অধিবাসীরা এসব পাথরের পূজা করে থাকে। ও হাত বাইরে রেখো না, হাত বাইরে রেখো না। পাথরের বাড়ি খেলে শেষ। ওই সামনে রাজা পাথর এলাকা, সাবধান। পাথরে চাপা পড়বে না। এখানে অনেক পাথর, বড় বড় পাথর। এই জায়গাটাকে লোকাল মানুষ অনেক শ্রদ্ধা করে। সামনে অনেক বড় বড় পাথর। জায়গাটা যাওয়াটা একটু রিস্কি, কারণ এখানে অনেক গভীর, বিশাল বড় পাথর দেখতে পাচ্ছেন। এই সাবধান, বাড়ি খেয়েও না কেউ। সামনে এখানকার সবচেয়ে বড় পাথর রাজা পাথর। রাজা পাথর না, অনেক বড়, বিশাল বড়। ক্যামেরাতে আসলেই বোঝা যায় না, বাস্তবে না দেখলে আসলে বোঝা যাবে না। অনেক পানি যখন বেশি থাকে তখন সব পাথর ডুবে গেল, রাজা পাথরটা ডুবে না। আর এই রাজা পাথরের আকৃতিটা আমার কাছে অনেকটা হচ্ছে বাহুবলীর শিবের মন্দিরের মতো লাগে। এখানকার স্থানীয়দের কাছে তিন্দু নিয়ে একটি গল্প প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে তিন্দু রাজার সাথে পাশের রাজার যুদ্ধ শুরু হয়। যুদ্ধে কাউকে না কাউকে তো হার মানতেই হবে। সেই নিয়ম মেনে হার মানলেন তিন্দু রাজা, ছাড়তে হলো সিংহাসন। কিন্তু রাজ্য ছাড়বেন না, এই তার পণ। সে তার পরিবার পরিজন আর সৈন্য নিয়ে আত্মহত্যা করে এই তিন্দুতে। তারপর থেকে সাঙ্গুর বুকে এমন পাথর দেখা যায়। ধারণা করা হয় আত্মহত্যা করার সময় তারা শৈলরূপ ধারণ করে। এখানে 12টি বড় পাথর রয়েছে। স্থানীয়রা মনে করেন রাজা এবং তার মন্ত্রীরা মিলে এখানে রাজসভা চালাচ্ছেন। স্থানীয়দের ধারণা প্রতি বছর সাঙ্গু নদীর উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। রাজা পাথর কোনো কারণে নষ্ট হলে এই হত্যাকাণ্ড ঘটান বলে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস। তাই পাহাড়ের আদিবাসীরা রাজা পাথরের পূজা করে থাকে। অনেক ভয়ঙ্কর। পুরো সাগরের মতো ঢেউ তৈরি হচ্ছে এখানে। কিছুক্ষণ পর
দাদা কোনটা আমাদের রুম দেখতেছি? A few moments later. বিকেল 4:30টার কিছুক্ষণ আগে আমরা পৌঁছাই রিমাক্রিতে। কোনো রকম ব্যাগটা রেখে আমরা ঝাঁপ দিলাম রিমাক্রির জলপ্রপাতে গোসল করতে। কিছুক্ষণ পরই সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হয়ে গেলে আমরা এই পানিতে থাকতে পারবো না, তাই যত দ্রুত সম্ভব আমরা পানিতে নেমে পড়লাম। রিমাক্রি বাজারের পাশেই অবস্থিত অনিন্দ্য সুন্দর এই রিমাক্রি জলপ্রপাত। বিশাল কিছু সিঁড়ির মতন তাক থেকে ধাপে ধাপে পানি নেমে আসার কলকল শব্দ আপনাকে মোহিত করবেই। রিমাক্রি জলপ্রপাতে আমাদের বিশেষ কিছু মুহূর্ত। আমরা এই বান্দরবন ট্যুরটি দিয়েছিলাম চাঁদনী রাতের উপর ভিত্তি করে। পাহাড়ি অঞ্চলে এমন চাঁদনী রাত অসম্ভব সুন্দর। আপনারাও আপনাদের ট্যুর প্ল্যান করবেন অবশ্যই চাঁদনী রাত দেখে। রিমাক্রিতে থাকার রুমগুলো সাধারণত এই ধরনের হয়। এই রুমগুলোতে ভাড়া হয় জনপ্রতি হিসাবে। জনপ্রতি রুমের ভাড়া 200 টাকা। রিমাক্রিতে থাকার ঘরের জানালা খুললে এরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে। একটু চিন্তা করে দেখুন, যে রুমে আপনি থাকবেন ওই রুম থেকে এমন দৃশ্য দেখতে পাওয়াটা কি ভাগ্যবান মনে করবেন না আপনি আপনাকে? আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। পরবর্তীতে আপনারা দেখবেন আমরা কিভাবে নাফাকুম গিয়েছিলাম। মানে স্পিড আছে যেখানে, এখানে সমস্যা হবে না। এটা আমি রেখে দেবো।